দাদু ভাই, আমার শরীরটা যে আর চলছে না রে। আমি হয়তো আর কালুর বাড়িতে কাজে যেতে পারবো না রে। তোমার তো এখন অনেক বয়স হয়েছে ঠাম্মি, আর এমন বয়সে তোমার প্রয়োজন বিশ্রাম, আর সেখানে কিনা তুমি অন্যের বাড়িতে কাজ করে বেড়াচ্ছ। ওরা কপাল রে দাদু ভাই, আমার চোখের সামনে নিজের ছেলে আর বউ মরে যেতে দেখেছি। বুকে পাথর চাপা দিয়ে সেই কষ্টগুলো সহ্য করেছি, কিন্তু তোর কষ্ট তো আমি দেখতে পারবো না রে দাদু ভাই। আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি, তা কখনোই হতে পারে না। তোমার কষ্টগুলো যে আমি আর সহ্য করতে পারছি না ঠাম্মি, তাই আজ থেকে তুমি বাড়িতে বসে বিশ্রাম নিবে, আর আমি তোমার পরিবারতে কালু কাকার বাড়িতে কাজ করব। নিজের ভিত্তি পাকাপোক্ত না থাকার কারণে মিনু আর তার নাতিকে বারণ করতে পারলো না, আর ছোট্ট রকি পেটের দায়ে কালুর বাড়িতে কাজ করতে চলে যায়। কাকিমা, ঠাম্মি ভীষণ অসুস্থ, তাই আমি এখন থেকে ঠাম্মির পরিবারতে তোমাদের বাড়িতে কাজ করব। তুই যে একটা পুচকো ছানা, আবার কি কাজ করবি শুনি? আমি সব কাজ করতে পারবো কাকিমা, তুমি শুধু আমাকে কাজগুলো বুঝিয়ে দাও, বাকিটা আমি একাই করে নিব। আচ্ছা ঠিক আছে, যা গোয়াল ঘর থেকে গরুগুলো বের করে গোবরগুলো পরিষ্কার করে দে, আর গোবর কিন্তু একদম ফেলে দিবি না, ওগুলো দিয়ে ঘুটে বানিয়ে রোদে শুকাতে দিবি। আচ্ছা ঠিক আছে কাকিমা। এরপর রকি কাজ করার জন্য গোয়াল ঘরে যায়, কিন্তু কাজে অভ্যস্ত না থাকায় পা পিছলে গোবরের মধ্যে পড়ে যায়। ওরে বাবা রে, ওরে মারে, কোমরটা বুঝি ভেঙে গেল গো, আমার ভেঙে গেল। এভাবে অপ্রস্তুত ভাবে আমি কি একদম কাজ করা যাবে না। এটা যদি কাকিমা দেখে ফেলতো, না জানি আমাকে কত বকতো। রকি ভয়ে ভয়ে কাজ করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। আর তারপর হঠাৎ একদিন রকি কাজ করতে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেলে। শয়তান ফাজিল ছেলে কোথাকার, এভাবে আমার দামি গ্লাসটা ভেঙে ফেললি তুই? তোর মতো 10টা রকিকে বিক্রি করলেও আমার এই গ্লাসের দাম হবে না। আমি ইচ্ছে করে ভাঙিনি কাকিমা, ওটা হঠাৎ করে হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও কাকিমা। তোদের মতো গরিব পাখিদের এটাই সমস্যা, ভুল করবে আর ন্যাকা কান্না করে ক্ষমা চাইবে। ইচ্ছে করছে তোকে মেরে আমি কুকুরকে খাওয়াই। এ কথা বলে কাকুলি রকিকে থাপ্পড় মারে, আর সেই থাপ্পড় খেয়ে রকি মাটিতে পড়ে যায়, আর কাকুলি পড়ে থাকা রকিকে মারতে থাকে। আর তখনই কালু কাক চলে আসে। আরে কাকুলি, ছেলেটাকে এভাবে মারছো কেন? মরে যাবে তো, থামো বলছি থামো। মরলে মরুক, এসব আবর্জনা পরিবেশের জন্য ক্ষতিকর। তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? ছেলেটার বয়সেতেও তোমারও একটা সন্তান আছে, কেউ যদি তোমার সন্তানকে এভাবে মারতো, তুমি কি তা মেনে নিতে পারতে? শোনো, ওসব আবেগ টাবেগ আমার কাছে একদম কাজ করে না, আর খবরদার বলে দিচ্ছি আমার সন্তানের সাথে এসব ভিক্ষুকদের তুলনা করবে না। ধুর ছাই, তোমার সাথে কথা বলাটা মনে হচ্ছে বোকামি। কালু রাগ করে সেখান থেকে চলে যায়, আর কাকুলি, এই ফকিনীর বাচ্চা, কান খুলে শুনে রাখ, আমার বাড়িতে কাজ করতে হলে তোকে সাবধানে কাজ করতে হবে। যদি কোনো কারণে আবার ভুল করেছিস, তবে তো তোর একদিন কি আমার একদিন। আচ্ছা ঠিক আছে কাকিমা। যা এবার আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কাকুলি সেখান থেকে চলে যায়, আর রকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। কি রে দাদু ভাই, কি হয়েছে তোর, বল তো আমায়। তেমন কিছু না ঠাম্মি, আসলে কপাল মন্দ হলে যা হয় আর কি। আমরা তো অনেক গরিব, গরিবদের কপালে এমন দুঃখ ছাড়া আর কিছুই নেই। তুই আমাকে আগে সবটা খুলে বল তো দাদু ভাই, কি হয়েছে তোর? এরপর রকি কাকুলি সব ঘটনা খুলে বলে, আর সব শুনে মিনু তার চোখের জল কিছুতেই ধরে রাখতে পারে না। দাদু ভাই, তোর আর কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই বাড়িতেই থাক। না ঠাম্মি, তা হয় না, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমারই ভুল ছিল, তাই তো কাকিমা আমাকে মেরেছে। এরপর থেকে আমি আর ভুল করব না, আমাকে আর মারতেও পারবে না। এখন অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি ঠাম্মি।
রকি সবকিছু স্বাভাবিক করার ভান করলেও মিনু সারা রাত ধরে ঘুমাতে পারে না। এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে আর বর্ষা দিন থাকায় হঠাৎ করে বৃষ্টি নামতে থাকে। দাদু ভাই রে, যেভাবে বাতাস বৃষ্টি বইতে শুরু করেছে আর তার সাথে তো আমাদের ঘরও দুলতে শুরু করেছে। আমাদের যে ভাঙা ঘর না জানি কখন পুরোপুরি ভেঙে যায়। কিচ্ছু হবে না ঠাম্মি, আর যদি হয়েও যায় তাহলে আমরা নতুন ঘর বানিয়ে তাতে থাকতে শুরু করব। রকি তার ঠাম্মিকে সান্ত্বনা দিতে থাকে। ঠাম্মি সান্ত্বনা না পেলেও প্রকৃতি তার আপন গতিতেই চলতে থাকে। বেশ কিছুক্ষণ ঝড় বৃষ্টি হওয়ার পর রকি আর মিনু ঘর ভেঙে মাটিতে পড়ে যায়। ও মা গো, ও বাবা গো, আমার পাটা ভেঙে গেল গো। এখন আমার কি হবে? ঠাম্মি, কেঁদো না ঠাম্মি, চলো তোমার পায়ে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। আমার চিন্তা ছাড় দাদু ভাই, বৃষ্টি পড়ছে, ঘরের ব্যবস্থা কর আগে। রকি এদিক সেদিক তাকাতে থাকে আর তখনই তার সামনে একটা মরা কুমড়ো দেখতে পায়। ঠাম্মি, তুমি ওই গাছটার নিচে বসো, আমি এক্ষুনি আসছি। ঠাম্মি, ঠাম্মি, চলো, আমি থাকার মতো সুন্দর একটা ঘর বানিয়েছি। আমি তো হেঁটে যেতে পারবো না রে, আমার পা ভেঙে গেছে, আমি অকেজো হয়ে গিয়েছি। ঠাম্মি, আমাকে আজ কাজে যেতে হবে। আমি যদি কাজে না যাই তাহলে হয়তো আমার কাজটাই আর থাকবে না। ঠিক আছে দাদু ভাই, যা তুই। রকি না খেয়ে তাড়াতাড়ি করে কাজে চলে যায়। এদিকে কাকুলি বাড়িতে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাকিমা, তোমাদের বাড়িতে আজ তো খাবারের আয়োজন করা হয়েছে, আমাকে একটু খাবার দাও না কাকিমা। আমার ঠাম্মিটা যে কাল থেকে না খেয়ে আছে, জানো আমার ঠাম্মিটা না ভীষণ অসুস্থ, আর যদি আমার ঠাম্মি খেতে না পায় তাহলে ভীষণ অসুস্থ হয়ে পড়বে। আগের মুলুক তো যে চাইলেই হয়ে গেল। এই, কাল কাজে আসিসনি কেন? হ্যাঁ, কাজে না এসে আবার খাবার চাইতে এসেছিস? ছোট লোকের বাচ্চা কোথাকার। কাল আমার ঘর ভেঙে গিয়েছিল, তাই আসতে পারিনি। তুমি আজ দয়া করে আমাকে একটু খাবার দাও না গো। আমি জানি তোমার অনেক খাবার বেঁচে যাবে, তুমি দয়া করে আমাকে একটু খাবার দাও না কাকিমা। তবে রে ফকিন্নির বাচ্চা, এই বলে কাকুলি রকিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর অসহায় রকি চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে। ঠাম্মি, আমার মা বাবা আমার কাছে কেন থাকলো না? কেন আমাকে ছেড়ে চলে গেল? আমার মা বাবা কি উপর থেকে আমার কষ্টগুলো একটুও দেখতে পাচ্ছে না? কাঁদিস না রে দাদু ভাই, তোর বাবা মা উপর থেকে অবশ্যই তোকে দেখছে, আর দেখবি তারা একদিন তোর সব দুঃখ কষ্ট দূর করে দিবে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নেমে আসে। কেউ মনে হলো ডাকলো আমায়, কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। দেখি তো বাইরে গিয়ে। এই, কে তুই? এত রাতে আমার এখানে কেন এসেছিস? আবার আমার ঘুমটাকে ভেঙে দিয়েছিস। ঠিক তখনই টুনির আত্মা আলোতে আসে। রকির মা তো অনেক আগেই মরে গিয়েছে, তাহলে এখন আবার ফিরে এলো কি করে? সন্তানের আর্তনাদে, সন্তানের আর্তনাদে মা ফিরে এসেছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার ইতিম অনাহারী সন্তান তোর কাছে খাবার চেয়েছিল, কিন্তু তুই আমার সন্তানকে কিছুই খেতে দিসনি, ওকে তাড়িয়ে দিয়েছিস। যখন তখন আমার ছেলের গায়ে হাত তুলেছিস, আজ তো আমি তোকে মেরেই ফেলবো। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনোদিন এমন কাজ করব না। তুমি আমাকে
থেকে তোমার সন্তানের দায়িত্ব নিব। ওকে আমি নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো। তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু যদি তুই তোর কথা না রাখিস, তোর জীবন আমার হাতেই যাবে। এই বলে টুনির আত্মা অদৃশ্য হয়ে যায় আর কাকলি ভোর হতেই রকির কাছে যায়। আর রকি সব দায়িত্ব নিজে নেয়। আর এরপর থেকে রকির জীবনে আর কোনো দুঃখ থাকে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ডাব নাও ডাব, অনেক সুস্বাদু ডাব। নিয়ে যাও নিয়ে যাও, এসো এসো, সবাই এসো। এই গরমে যে একবার ডাব খাবে সে বারবার চাইবে। এসো এসো। ও বাবা, বনে আজকাল প্রচুর গরম পড়েছে। ইগলি দিদি, একটা করে ডাব কত টাকা গো? একটা ডাব মাত্র 20 টাকা। দিদি, তাহলে আমাকে 5টা ডাব দাও তো। আর এই নাও 100 টাকা। দিদি, আমার খুবই পিপাসা পেয়েছে। এই ভর দুপুরে শহর থেকে আসলাম, তাড়াতাড়ি আমাকে একটা ডাব দাও তো। এই নাও টাকা। আর হ্যাঁ শোনো দিদি, কাল থেকে রোজ আমার বাড়িতে 5টা করে ডাব দিয়ে আসবে। বনে যা গরম পড়েছে, একবার এই ডাবের পানি খেয়েই গ্রীষ্মকাল পার করতে হবে। আসি দিদি, এবার আমি। 1 মাস থেকে বনে কাজ খুঁজছি, কিন্তু কেউ আমাকে কাজ দিচ্ছেই না। এবার কি করব? কি করে সংসার চালাবো? কি করে ছোট মেয়েটার মুখে খাবার তুলে দিব? কিছুই তো বুঝতে পারছি না। হে সৃষ্টিকর্তা, আমাকে একটা পথ দেখাও। তখনই টুনির চোখ যায় ডাবওয়ালি ইগলির দিকে। ইগলিকে দেখে টুনি বলতে থাকে, পেয়েছি বুদ্ধি। আমিও এই ইগলি দিদির মতো বনে বনে ডাব বিক্রি করব। বনে এখন অনেক গরম, এই সময় ডাবের ব্যবসা ধরলে প্রচুর ডাব বিক্রি হবে। কিন্তু আমার তো কোনো নারকেল গাছ নেই, তাহলে ডাব পাবো কোথায়? আরে, ইগলি দিদিরও তো কোনো নারকেল গাছ নেই, তাহলে ইগলি দিদি ডাব পায় কোথায়? যাই, আমি বরং দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আরে টুনি জি, তা কয়টা ডাব দিব তোকে বল তো? দিদি, আমি ডাব কিনতে আসিনি, আমি তোমার কাছে পরামর্শ চাইতে এসেছি। আসলে দিদি, 1 মাস থেকে বনে কাজ খুঁজছি, কিন্তু কেউ কাজ দেয়নি। তাই ভাবছি তোমার মতো বনে ডাব বিক্রি করব। আচ্ছা দিদি, তোমার তো কোনো নারকেল গাছ নেই, তাহলে তুমি ডাব কোথায় পাও? মানে ডাব কোথা থেকে কিনে আনো? আমাকে যদি দয়া করে বলতে তাহলে খুবই উপকার হতো। টুনির কথা শুনে ইগলি মনে মনে বলতে থাকে, আমি ডাব কোথা থেকে কিনে আনি সেটাই টুনিকে বলা যাবে না। এই টুনি যদি জানতে পারে তাহলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। এই টুনি বনে ডাব বিক্রি করলে তো আমার লাভ কমে যাবে। না না, একে কিছুতেই বলা যাবে না। কি ব্যাপার দিদি, কি ভাবছো বলো? কোথা থেকে ডাব কিনে আনো? কোথা থেকে কিনে আনি সেটা তোকে কেন বলবো? হ্যাঁ, গরমের কারণে এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। আমার সামনে থেকে সরে যা তো। আর একটা কথা বললে তোকে আক্রমণ করতে পিছপা হব না। একে তো গরিব খায়, তার উপর করবে ডাবের ব্যবসা। যা এখান থেকে, ডাবের ব্যবসা করার কোনো যোগ্যতা নেই তোর। দিদি রাগ করো না, আমি তোমার ছোট বোনের মতো। বলো না দিদি। তুই সরবি নাকি আমার হাতে ঠাস ঠাস করে থাপ্পড় খাবি বল তো? ইগলির এমন কথায় টুনি ভয় পেয়ে যায়। টুনি আর কিছু না বলেই ইগলির সামন থেকে সরে দাঁড়ায়। ইগলি তার ঠেলা গাড়ি নিয়ে সামনের দিকে চলতে থাকে। আর টুনি কাঁদতে কাঁদতে বলে, সবাই স্বার্থপর, কেউ কাজ দিল না। একটা মুখের কথা বলতেও সবাই আমাকে অবহেলা করে। সৃষ্টিকর্তা, আর কষ্ট দিও না আমাকে। টুনি এভাবেই কাঁদতে কাঁদতে উড়ে চলে যায়। দূরে একটা গাছের ডালে বসে যজ্ঞ ইগলি আর টুনির সব কথা শোনে আর হাসতে হাসতে একা একা বলে, আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। ইগলি, তুই যত ডাব কিনে ঘরে জমিয়ে রেখেছিস, আমি সেই সব ডাব চুরি করব আর অন্য বনে গিয়ে বিক্রি বেশি দামে করব।
আর আমার এই অসৎ কাজের বলি হবে বেচারি টুনি। যাই, বাড়িতে গিয়ে রাতের চুরির প্রস্তুতি নেই। যজ্ঞ চুপি চুপি ইগলির ঘরে প্রবেশ করে আর ঘরে থাকা ডাবগুলো বস্তায় ভর্তি করে, আর বস্তায় ভর্তি করা ডাবগুলো নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। ঠিক তখনই টুনি ওর সামনে আসে। আরে যজ্ঞ দাদা, তুমি এত রাতে বাইরে কি করছো? আর তোমার পিঠে ওটা কিসের বস্তা? টুনি, তুই? আসলে আমার পিঠের বস্তা সবজি আছে রে। আমি বনে সবজির ব্যবসা করব, তো তাই আর কি বনের গভীর থেকে সবজি কিনে আনলাম। কিন্তু তুই এত রাতে বাইরে কেন? আসলে দাদা, কাজের খোঁজে পাশের বনে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেক খোঁজার পর বনে প্রবেশ করতে পেরেছি। অনেক ক্লান্ত লাগছে দাদা, আমি আসি তবে। টুনি আর কিছু না বলেই নিজের ঘরে ফিরে যায়। এদিকে যজ্ঞ বস্তাটা নিয়ে পড়ে আর হাসতে হাসতে বলে, বোকা টুনি, বুঝতেই পারিনি যে আমি ডাব চুরি করেছি। হা 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 হা। টুনি, কালকে হবে তোর আসল খেলা। যাই, এই ডাবটা টুনির বাড়িতে রেখে আসি। বেচারি টুনি মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যজ্ঞ ডাব নিয়ে উড়ে টুনির ঘরের সামনে আসে আর জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। যজ্ঞ ডাবটা টুনির ঘরের এক কোণে রেখে আবারও নিজের বাড়িতে চলে আসে। পরের দিন সকালে ইগলি ঘুম থেকে উঠে তার ঘরে ডাব না দেখে অনেক কাঁদতে থাকে। কি, আমার ঘরের ডাবগুলো কোথায় গেল? কে চুরি করলো আমার ডাবগুলো? এখন আমি কি করে সংসার চালাবো? কে এত বড় সর্বনাশ করলো আমার? হে সৃষ্টিকর্তা, কে এত বড় সর্বনাশ করলো আমার? কি হয়েছে ইগলি দিদি, কাঁদছো কেন? আর আজ কি ডাব বিক্রি করতে যাবে না নাকি? কি করে যাবো রে যজ্ঞ? আমার ডাবগুলো সব চুরি হয়ে গিয়েছে। কে চুরি করেছে আমার জানা নেই। আমি জানি কে চুরি করেছে। কে চুরি করেছে বল আমাকে। আমি আজকে ওই চোরকে কঠোর শাস্তি দিব নিজ হাতে। চোর আর কেউ নয়, ওই গরিব টুনি। আমি আসার সময় ওর ঘরে একটা ডাব দেখে এসেছি। কি বললি? সত্যি? সেই জন্য টুনি কাল আমার কাছে ডাব সম্পর্কে জানতে এসেছিল। আমি ছাড়বো না ওকে। চল টুনির বাড়িতে চল। যজ্ঞ আর ইগলি রেগে টুনির বাড়িতে আসে। ইগলি টুনির ঘরে ডাবটা দেখে আরো দ্বিগুণ রেগে যায় আর বলতে থাকে, চোর টুনি, তোর পেটে পেটে এত বুদ্ধি! কাল সহজ সরল ভাবে ডাবের কথা জিজ্ঞাসা করে রাতে সব ডাব চুরি করলি। চোর, আজকে তোকে কঠোর শাস্তি দিব আমি। কি বলছো কি দিদি এসব? আমি কেন তোমার ডাব চুরি করতে যাব? ডাব যখন চুরি করিসনি, তাহলে এই ডাবটা তোর ঘরে এলো কি করে বল? আমি তো তোর কাছে ডাব বিক্রি করিনি, তাহলে কোথা থেকে এলো? দিদি বিশ্বাস করো, আমিও সকালে এই ডাবটা আমার ঘরে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আমি সত্যি বলছি দিদি, আমি চুরি করিনি। ইগলি দিদি, একে বিশ্বাস করো না, এই টুনি অভিনয় করছে। আমি যে চুরি করেছি তার কি প্রমাণ আছে? অনুমানের উপর চোর বলছো আমাকে? তুমিও তো চোরের আয়ত্তে পড়ো। তুমি চুরি করেছো ডাব। কাল রাতে আমি তোমাকে ইগলি দিদির বাড়ির সামনে দেখেছি। তোমার পিঠে অনেক বড় একটা বস্তাও ছিল। এবার বলো, ওই বস্তায় কি ছিল? মুখ সামলে কথা বলবি। ওই বস্তায় সবজি ছিল। আর চোর তুই। না, তুমি চোর। ইগলি দিদি, এই যজ্ঞই চোর। বিশ্বাস করো, আমি চুরি করিনি। না না দিদি, আমি চোর নই। এই টুনি চোর। এর ঘরে প্রমাণস্বরূপ ডাবটা আছে। তুমি চুরি করে এই একটা ডাব আমার ঘরে রেখে গিয়েছো যাতে দোষটা আমার ঘাড়ে আসে, তাই তো? আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমার দ্বারা এত খারাপ কাজ কখনোই সম্ভব নয়। ওরা তর্ক করতে করতে এক পর্যায়ে উঠানে চলে আসে। ঠিক তখনই ওখানে একটা সাধু বাবা আসে। সাধু বাবা ওদের তর্ক দেখে বলে, কি হয়েছে বর্ষরা এখানে? এভাবে তোরা তর্ক করছিস কেন? বল আমাকে, আমি চেষ্টা করব তোদের সমস্যার সমাধান করতে। ইগলি সাধুর কথা শুনে সাধুকে সব ঘটনা খুলে বলে। এই দুজনের মধ্যে কে আসল চোর
তুই বুঝতে পারছিস না তাই তো? হ্যাঁ সাধু বাবা। চিন্তা করিস না, আমি আসল চোর খুঁজে দিব। এই, তোরা সত্যি করে বল, কে চুরি করেছিস? সাধু বাবা, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। আমিও চুরি করিনি বাবা, সত্যি বলছি, এই আপনার দিব্যি। বেশ, আমি তোদের দুজনকে একটা পরীক্ষা দিব। যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই হলো সৎ, আর যে উত্তীর্ণ হতে পারবে না সেই হলো চোর। আর তোরা দুজনে যদি উত্তীর্ণ হোস তাহলে বুঝবো তোদের মাঝে কেউ চোর নয়, চোর অন্য কেউ। বল, তোরা কি আমার পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ সাধু বাবা, রাজি। সাধু বাবা দুজনের সম্মতি পেয়ে তার ব্যাগ থেকে দুটো পাখির মূর্তি বের করে আর দুজনের হাতে দেয়। এই পাখির মূর্তি দুটোর মাথা তোদের দুজনকে ভাঙতে হবে, তাও আবার সকলের চোখের আড়ালে। এই পাখির মূর্তির মাথা ভাঙতে যেন কোনো কীটপতঙ্গ না দেখে। যে পাখির মাথা ভেঙে আমার কাছে নিয়ে আসতে পারবে সেই সৎ পাখি, আর যে পারবে না সে আসল চোর বলে গণ্য হবে। এ তো বেশ সহজ কাজ। আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটা নির্জন জায়গা থেকে এই মূর্তির মাথাটা ভেঙে নিয়ে আসছি। হ্যাঁ সাধু বাবা, আমি নির্জন জায়গায় যাচ্ছি। এই বলে যজ্ঞ আর টুনি পাখির মূর্তি হাতে নিয়ে দুজন দুদিকে চলে যায়। একদিকে টুনি একটা নির্জন জায়গায় এসে বলতে থাকে, এখানে তো কেউ নেই, এই সুযোগে মূর্তির মাথাটা ভেঙে ফেলি। টুনি যে পাখির মূর্তির মাথাটা ভাঙতে ধরে তখনই ওর চোখ যায় ফুলে বসে থাকা একটা প্রজাপতির দিকে। না না, এখানে ভাঙা যাবে না, ওই প্রজাপতিটা আমাকে দেখছে। যাই, অন্য কোনো নির্জন জায়গায় যাই। এরপর টুনি আরেকটা নির্জন জায়গায় আসে আর সেই পাখির মাথাটা ভাঙতে ধরে। ঠিক তখনই টুনির চোখ যায় মাটিতে থাকা কিছু পিঁপড়ার দিকে। না না, এখানেও ভাঙা যাবে না, এই পিঁপড়াগুলো মনে হয় আমাকে দেখছে। যাই, অন্য জায়গায় যাই। টুনি এদিক ওদিক তাকিয়ে একটা গুহার ভিতরে প্রবেশ করে। টুনি আবারও সেই পাখির মূর্তির মাথাটা ভাঙতে ধরে। ঠিক তখনই টুনির হাতটা থেমে যায় আর বলতে থাকে, আরে, আমার চোখ দুটোই তো সবকিছু দেখছে। সাধু বাবার কথা মতো তো কেউ কিছুই দেখতে পারবে না, তাহলে বরং চোখ দুটো বন্ধ করে নেই। টুনি এবার নিজের চোখ বন্ধ করে পাখির মূর্তির মাথায় হাত দেয় আর থেমে যায়। আরে, এ আমি কি করছি? সৃষ্টিকর্তা তো উপর থেকে সবকিছুই দেখছে, এখন কি করে আমি সৃষ্টিকর্তার চোখ বাঁধবো? না না, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। যাই, আমি সাধু বাবার কাছে ফিরে যাই। টুনি গুহা থেকে বেরিয়ে সাধুর দিকে উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ একটা জায়গায় দাঁড়িয়ে বলতে থাকে, না না, নিজেকে চোর প্রমাণ করা যাবে না, এক্ষুনি মাথাটা ভেঙে সাধুর কাছে নিয়ে যেতে হবে। কে দেখলো আর কে দেখলো না সাধু বাবা তা বুঝতেই পারবে না। এই বলেই যজ্ঞ পাখির মূর্তির মাথাটা ভেঙে সাধুর কাছে আসে। সাধু বাবা, পেয়েছি, আমি মূর্তির মাথাটা ভাঙতে পেরেছি, এই দেখুন। সাধু বাবা, আমি পারিনি এই মূর্তির মাথা ভাঙতে। আমি ব্যর্থ হয়েছি আপনার পরীক্ষায়, কিন্তু আমি চোর নই, বিশ্বাস করুন। শান্ত হ, যজ্ঞ তো পেরেছে, তাহলে তুই পারিসনি কেন? সাধু বাবা, আপনার কথা মতো আমি নির্জনে গিয়েছিলাম মূর্তির মাথাটা ভাঙতে। এক পর্যায়ে নিজের চোখটাও বন্ধ করেছিলাম, কিন্তু পারিনি, কারণ আমার মনে হয়েছে সৃষ্টিকর্তা আমাকে দেখছে। সৃষ্টিকর্তার চোখ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন, আমি চোর নই। শান্ত হ, তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তুই একমাত্র সৎ পাখি, আর যজ্ঞ হলো চোর। কি বলছেন কি সাধু বাবা এসব? আপনার কথা মতো আমি মূর্তির মাথা ভেঙে নিয়ে এসেছি, তার মানে আমি চোর নই? যজ্ঞ, আমাদের করা কাজের হিসাব আমরা কেউ না করলেও সৃষ্টিকর্তা ঠিকই রাখে। টুনির মন মানসিকতা অনেক ভালো, সৃষ্টিকর্তা সব দেখছে ভেবে ও একটা মূর্তির মাথা ভাঙতে পারেনি, তাহলে কি করে চুরি করবে তুই বল আমাকে? ইগলি, আসল চোর এই যজ্ঞ। সাধু বাবার কথায় যজ্ঞ বেশ ভয় পেয়ে যায়। ইগলি দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করব না। ইগলি রেগে গিয়ে কিছু না বলেই
যোগ্যর উপর আক্রমণ করে। এদিকে টুনি সাধু বাবাকে বলে, সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।